তাহলে আজকের আবেদন প্রক্রিয়াটাতে কি দেখা যাবে সেটা হচ্ছে প্রথমত এইখানে এটা আমরা দেখতে পাচ্ছি একটা স্কলারশিপের আবেদনপত্র এবং এখানে কিছু জিনিস চাইছে, মানে তারা বৃত্তির জন্য কিছু আবেদনের যোগ্যতা চাইছে এবং বৃত্তির সময়কালও নির্ধারণ করে দিছে। এই বৃত্তিটা পাইতে গেলে এই রিকোয়ারমেন্টগুলো দরকার, এই যোগ্যতা আমার থাকতে হবে, ঠিক আছে। মিনিমাম 4.83 রেজাল্ট থাকলে আমি আবেদন করতে পারবো। তাইলে কি হবে, আমার বৃত্তি যদি আমি এখান থেকে পাই, আমাকে যদি দেয়, মাসে আমি 2500 টাকা করে পাবো, অর্থাৎ 3 মাস পর পর হয়তো টাকাগুলো পাবো। এরপরে এইটা ছাড়া বার্ষিক আবারও একটা করে অনুদান পাবো, অর্থাৎ প্রত্যেক বছরে 2500 টাকা করে বইপত্রের জন্য পাবো, আবার 1000 টাকা আমার জামা কাপড়ের জন্য পাবো। বুঝতে পারছো? তাহলে এটা পেতে গেলে আমাদেরকে আবেদন করতে হবে। আবেদন করার পরে তারা এই আবেদন প্রক্রিয়ায় আমাদেরকে যাচাই বাছাই করবে, আমরা যোগ্য কিনা, আমার রেজাল্ট ঠিকঠাক আছে কিনা, আমি কতটুকু গরিব, হ্যাঁ, বা কতটুকু আমাদের সচ্ছলতা আছে, এই বিষয়গুলো যাচাই বাছাইয়ের মাধ্যমেই বৃত্তিটা তারা দিয়ে থাকে আর কি। এলাকায় নতুন গাড়ি আসছে রে। আচ্ছা, তাহলে দেখো এখানে আবেদন করতে গেলে প্রাথমিক আবেদনে কিছু জিনিস লাগবে। যখনই যে কোনো আবেদনপত্র বা নিয়োগ বিজ্ঞপ্তিতে বা যে কোনো ধরনের আবেদন প্রক্রিয়ায় যখন তোমরা আবেদন করবে, সর্বপ্রথম ওই আবেদনপত্রটা বা নিয়োগ বিজ্ঞপ্তিটা, ওই পুরো বিজ্ঞপ্তিটা একবার পড়ে নিবে, A to Z, তোমার কাজে লাগুক বা না লাগুক পুরাটা আগে পড়বা, পড়ে তারপরে কাজ করবা। তারিখ একটু ভালো করে দেখবা। আমাদের দেশেই হয় কি, চাকরির আবেদনে কেউ মানে যার চাকরির দরকার ওর মাথা ঠিক থাকে না, ও আর তারিখ কিচ্ছু দেখে না। দেখা গেছে একটা চাকরির বিজ্ঞপ্তি দেখছে, HSC পাস, ম্যানেজার পদে আবেদন, 50,000 টাকা বেতন। ও কী করে, দৌড়ে ওইটা নিয়ে যায় কম্পিউটার দোকানে যায়, বলো ভাই আমার আবেদন করে দেন। কম্পিউটারের দোকানদার আগেই দেখে তারিখ দেখে বলে ভাই এটা তো 6 মাস আগে ডেট এক্সপায়ার হয়ে গেছে। তো এটা যেন না হয়, প্রথমত আমাদের শুরুর তারিখ এবং শেষের তারিখটা দেখতে হবে যে কতদিন আর আবেদন করার মেয়াদ আছে। তাহলে আমরা এটার মেয়াদ এখানে যদি একটু পড়াশোনা করি তাহলে হয়তো দেখতে পারবো। এই যে আবেদনের শেষ তারিখ 6 আগস্ট এবং প্রথম প্রার্থীদের বাছাই তালিকা প্রকাশ হবে 25 আগস্ট এবং 26 আগস্টে যারা প্রার্থী হিসেবে যোগ্য হবে তাদের কাগজপত্র নিয়ে আবার আমাদের যে ডাচ বাংলা ব্যাংক আছে সেখানে কাগজগুলো জমা দিতে হবে, তাহলেই প্রক্রিয়া শেষ, ঠিক আছে। তাহলে এখানে আবেদন করার জন্য কয়েকটা জিনিস লাগবে, ডকুমেন্ট লাগবে। কি কি জিনিস লাগবে? প্রথমত অনলাইন আবেদনের জন্য লাগবে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি। এখন নিজের ছবি তোমরা স্ক্যান করতে পারো, তাই না? নিজের ছবি তৈরি করতে পারো। পাসপোর্ট সাইজের ছবি কিভাবে বানাতে হয় এটা তোমরা জানো। নিজের একটা ছবি তৈরি করতে হবে। আবেদনকারীর পিতা বা মাতার, পিতা ও মাতা দুইজনেরই ছবি লাগবে, পাসপোর্ট সাইজের রঙিন স্ক্যান কপি লাগবে। এরপরে তোমার SSCর নম্বরপত্র লাগবে এবং প্রশংসাপত্রের স্ক্যান কপি। খেয়াল করো, এখানে পরীক্ষার নম্বরপত্র চাইছে, নম্বর অবশ্যই থাকতে হবে। মার্কশিটে শুধু গ্রেড থাকলে হবে না, নাম্বার মার্কটাও থাকতে হবে এবং প্রশংসাপত্রের স্ক্যান কপি, ঠিক আছে। যে আমাদের শ্রদ্ধেয় কমল কুমার কণ্ঠ স্যার তোমার কতটুকু প্রশংসা করলো না এই জিনিসটা দরকার, এটা লাগবে। তাহলে এই কয়টা জিনিস আমরা এখন স্ক্যান করে নেই, অলরেডি আমরা স্ক্যান করে ফেলছি। এই কয়েকটা জিনিস আমরা এখন একটু রেডি করতে হবে। আমি স্ক্যান করে হোয়াটসঅ্যাপে নিয়ে ফেলছি। এই জিনিসগুলোকে আমাদের সেভ করতে হবে। হোয়াটসঅ্যাপ থেকে Ctrl+S প্রেস করলে আমরা এটাকে সেভ করতে পারি। এটাকে 1 লিখে সেভ করি, তারপরে এটাকে 2 লিখে সেভ করি, এইটাকে 3 লিখে সেভ করি, এইটাকে 4 লিখে সেভ করি। দেখো তাহলে আমাদের এখানে 4টা ডকুমেন্ট ছিল। আরেকটা ডকুমেন্ট মার্কশিট, মানে ওর যে মার্কশিটটা সেটার স্ক্যান কপি লাগবে। তো অলরেডি আমরা এটাকে আবার স্ক্যান করে রাখছি, দেখো খেয়াল করো, একটা PDF কপি করে রাখছি। এই PDFটাকে আবার আমাদের কনভার্ট করতে হবে JPEG-তে। কিতে? JPEG-তে, মানে ছবির ফরম্যাটে। PDF ডকুমেন্টের ফরম্যাট,
এটাকে ছবির ফরম্যাটে কনভার্ট করতে হবে। আমাদের হচ্ছে এই আবেদন প্রক্রিয়াটায় আমি আবার ফিরে আসলাম। এইখানে যদি একটু আর একটা ইনফরমেশন দেখি, স্কলারশিপ ইনফরমেশন। প্রবলেম হচ্ছে? এলে বসো, এখানেই বসো। স্কলারশিপ ইনফরমেশনে ক্লিক করলাম। এখানে দেখো আবেদন প্রক্রিয়ায় টোটাল তোমার যেই হচ্ছে নীতিমালাগুলো আছে সেগুলো এখানে তোমাকে শো করবে, বা এগুলো সব ইংলিশে তোমাকে জানাচ্ছে। এখন আমরা অ্যাপ্লাই ফর এইচএসসি গ্র্যাজুয়েশন স্কলারশিপ এখানে যাব। এইখান থেকে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এই এইচএসসি লেভেলের স্কলারশিপ আমি চাই নাকি? আমি এখন এসএসসি পাস করলাম, এইচএসসির জন্য আমি স্কলারশিপ চাই, এখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার আগে এইখানে কিছু ইনফরমেশন আছে, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এটা তোমাকে জানতেই হবে। তুমি যদি এখানে এইটা না জানো বা এই প্রক্রিয়াটা না মানো, এই অনুযায়ী ডকুমেন্টস সেট আপ না করো, তুমি এখানে আবেদনই করতে পারবে না। দেখো এখানে আমাদের স্কলারশিপের ওয়েবসাইটে আসছি, স্কলারশিপ হোম, এখানে আমরা বিজ্ঞপ্তিটা পাইলাম। তারপরে আমরা স্কলারশিপ ইনফরমেশনে গেলাম, সেম ওই ইনফরমেশনটাই এখানে ইংলিশে দিচ্ছে, ঠিক আছে? তারপরে হচ্ছে অ্যাপ্লাই ফর এইচএসসি অর গ্র্যাজুয়েশন স্কলারশিপ, আমরা এখানে এসে অ্যাপ্লাই করব। সো এখানে এই যে অ্যাপ্লাই বাটন পাচ্ছি, অ্যাপ্লাইতে যাওয়ার আগে আমাদেরকে দেখতে হবে এখানে কি কি চাচ্ছে। চেক লিস্ট বিফোর ইউ অ্যাপ্লাই, তুমি অ্যাপ্লাই করার আগেই চেক করো এই জিনিসগুলো। কি কি চেক করতে হবে? সিজিপিএ উইদাউট ফোর্থ সাবজেক্ট, তোমার চতুর্থ সাবজেক্ট বাদ দিয়েই তুমি হচ্ছে 4.83 রেজাল্ট পাইছো কিনা বা এর উপরে পাইছো কিনা, গ্রেড পয়েন্টটা তোমার আছে কিনা এটা দেখতে হবে। অনেকে ফোর্থ সাবজেক্ট নিয়ে A+ পাচ্ছে, আবার ফোর্থ সাবজেক্ট বাদ দিলে দেখা যাচ্ছে তার A+ আসে নাই, এমন হয় না? তো এই জিনিসটা একটু চিন্তা করতে হবে। তাহলে আমাদের এখানে মোটামুটি ফোর্থ সাবজেক্ট ছাড়াই A+ আছে। তার্পরে কি লাগবে? স্ক্যান্ড কালার ফটোগ্রাফ অফ ইউর সেলফ, মানে তোমার ছবিটা স্ক্যান লাগবে, বাবা মায়ের ছবিটাও স্ক্যান লাগবে, তোমার মার্কশিটটা স্ক্যান লাগবে। বাট নিচে 5 নাম্বার যে অপশনটা খেয়াল করো, অল ইমেজ উইথ ডাইমেনশন, তোমার হচ্ছে উইথ থাকবে 500 পিক্সেল বাই হাইট থাকবে 700 পিক্সেল, মানে 500 থেকে 600 থাকবে হচ্ছে উইথ পিক্সেলে। ডাইমেনশন মানে তোমার যে ছবিগুলো ডকুমেন্টগুলো তুমি যে এখানে আপলোড করবা, এই ডকুমেন্টের এই সাইজটা এই সাইজে তোমাকে আপলোড করতে হবে। এখন তোমরা তো স্টুডেন্ট, তোমরা এই ডাইমেনশনের সাথে আগে কখনো পরিচিত হও নাই, হইছো নাকি? তোমরা জানোই না। তোমরা কি করবা? স্ক্যান করে আপলোড করার চেষ্টা করবা। এখন আপলোড করতে যায় দেখবা আপলোড হয় না। আপলোড করতে যেয়ে দেখবা যে কোনোটাই আপলোড নিচ্ছে না, প্রবলেম দেখাচ্ছে, ফরম্যাট ভুল দেখাচ্ছে। এই ফরম্যাটটা ঠিক করাই হচ্ছে সবথেকে জটিল বিষয়। এই ফরম্যাটটা তোমরা ঠিক করতে পারলে নিজের পাসপোর্ট নিজেই করতে পারবা, নিজের ভিসা নিজেই করতে পারবা, যে কোনো দেশে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন নিজেই করতে পারবা, সব কিছু নিজে করতে পারবা। বুঝতে পারছো? তাইলে পরে আমাদের প্রথমত এই ডাইমেনশন অনুযায়ী, এই সাইজ অনুযায়ী আমাদের ছবিগুলোকে মোটামুটি আগে রেডি করতে হবে, ডকুমেন্টের ছবিগুলোকে। এবং এখানে 500 থেকে 600 পিক্সেল বাই 700 থেকে 800 পিক্সেলে রেডি করার পরে ম্যাক্সিমাম আবার সাইজ নির্ধারণ করছে 150 কিলোবাইট। মানে এইটা একটা ছবি তুললে, আমাদের ফোন থেকে যখন একটা ছবি তুলি, ছবির সাইজ হয়ে যায় 1 মেগাবাইট, 2 মেগাবাইট, বা বিভিন্ন ক্ষেত্রে আরও বেশি কম বেশি হতে পারে। কিন্তু তোমার এখানে ইমেজের ফরম্যাটে সাইজটা সর্বোচ্চ 150 কিলোবাইট হতে হবে। এর বেশি যদি সাইজ হয় তাহলে ওইটা আপলোডই হবে না, আর আপলোড করতে না পারলে অ্যাপ্লাই করতে পারবে না, তাই না? তাহলে আমাদের প্রথমত আমরা ছবিগুলোকে এই 500-600 পিক্সেল সর্বোচ্চ রাখবো উইথ, এবং হাইট রাখবো সর্বোচ্চ 800 পিক্সেল পর্যন্ত। তাহলে আমরা আমাদের প্রথমত যে পিডিএফটা আছে এগুলাকে একটা ফোল্ডারের ভেতরে নিয়ে আসি, নাইলে বুঝতে কষ্ট হচ্ছে। রাহি অ্যাপ্লিকেশন লিখে আমি সেভ করে রাখলাম। এইটার ভেতরে আমাদের যে কয়টা ডকুমেন্টের ছবি আছে সব কয়টাকে টেনে নিয়ে মুভ করে দিলাম। সব ডকুমেন্ট আমার এখন এই ফোল্ডারের ভেতরে, মানে আমার এখন আর বুঝতে অসুবিধা নাই যে কোথায় কোথায় খুঁজতে হবে, এইরকম কোনো অসুবিধা নাই। আমি জাস্ট এখানে এই ফোল্ডারে ঢুকলেই সবগুলো পেয়ে যাচ্ছি। এখন আমার প্রথমত এই পিডিএফটাকে জেপিজি করতে হবে। এটা ফটোশপে করা যায়, তোমরা চাইলে সরাসরি ফটোশপে করতে পারো, আবার চাইলে অনলাইন টুলস থেকেও এটাকে কনভার্ট করতে পারো। অনলাইনে কিভাবে করা যায় দেখো, দুইটা পদ্ধতি দেখাচ্ছি। প্রথমত আগে অনলাইনটা দেখি। পিডিএফ টু জেপিজি কনভার্টার,
এটা লিখে সার্চ করবা। খেয়াল করো, পিডিএফ টু জেপিজি কনভার্টার, যদিও এই ক্লাসটা রেকর্ড হবে, দেয়া হবে। পিডিএফ টু জেপিজি এইটা লিখলেও হবে। লিখে সার্চ করবে গুগলে, এখানে অনেক কয়েকটা ওয়েবসাইট আসছে। আই লাভ পিডিএফ, আমরা এখানেই যেতে পারি, কনভার্ট পিডিএফ টু জেপিজি, এইখানে যাই এই ওয়েবসাইটে। এখানে পিডিএফটাকে আপলোড করতে হবে। আপলোড কয়েকভাবে করা যায়। তুমি এখান থেকে ক্লিক করে সরাসরি সিলেক্ট করে আপলোড করতে পারো। আবার চাইলে এখান থেকে পিডিএফটাকে টেনে ক্রোম ব্রাউজারে আসলা, ওপেন হইলো, এখানে এসে ছেড়ে দিতে হবে, তাহলে আপলোড হয়ে গেল। এখন আপলোড হওয়ার পরে এখানে তোমার কনভার্ট জেপিজি অপশন দেখাচ্ছে। জাস্ট তুমি এখানে কনভার্ট টু জেপিজি ক্লিক করবে, কনভার্ট হয়ে গেল। এবার ডাউনলোড জেপিইজি, ডাউনলোড হইল। এখন এটাকে যদি ওপেন করি, এটা জেপিজি হয়ে গেছে এবং আমরা এটাকে টেনে কি হয়েছে, মার্ক আছে তো, কোনটা? ভুল দিছে কি? ওরা তো ভুল করার কথা না। ওরা তো ভুল করার কথা না, আর এটা তো অটোমেটিক প্রক্রিয়ায় তোমার রেজাল্ট শিট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমরা ওর এই রেজাল্টটা তাইলে ওই ইয়ের থেকে ডাউনলোড করি, আমাদের যে গভর্নমেন্ট বোর্ডের যে ওয়েবসাইট আছে ওইটার থেকে করি। এটা দিনাজপুর বোর্ড থেকে করছো না, সমস্যা নেই। তাইলে আমরা একটা কাজ করি, ওর রেজাল্টটাই আগে ডাউনলোড করি, দেখি ওইটাতে কি দেখাচ্ছে। এসএসসি 2025, নেম অফ বোর্ড দিনাজপুর, ইন্ডিভিজুয়াল রেজাল্ট, রোল নাম্বার, রেজিস্ট্রেশন, উনআশি। এখানে কত নাম্বার দেখা যায়? এবার কত দেখা যায়? ভিউ রেজাল্টে যাই, তাহলে এখানে তোমার টোটাল মার্ক কত দেখাবে? প্রিন্টে যাই, এখানে টোটালটা দেখাচ্ছে না, তাই না? এখানে টোটাল আবার করতে হয়। আচ্ছা, আমরা এটাকে সেভ এস পিডিএফে আসার আগে এটাকে ছোট করে নিতে হবে। এটা 2 পেজে চলে গেছে, 1 পেজে আনতে হবে। দেখো 2 পেজের কোনো রেজাল্ট যদি 1 পেজে আনতে চাও, কেমনে আনবা? এটা 2 পেজে চলে গেছে, 1 পেজে আনতে গেলে আমাকে এই ডকুমেন্টটাকে ছোট করতে হবে। তা আমি এখান থেকে ইপসন প্রিন্টার সিলেক্ট করছি এবং নিচে মোড সেটিংস থেকে একটু যদি নিচে আসি, স্কেল অপশন আছে। স্কেলের ডিফল্ট 100% থাকে, আমরা এটাকে কাস্টম করতে পারি। কাস্টম করে 100%টাকে আমি 80% করে দিলাম, তারপরেও 2 পৃষ্ঠায় আসছে। তাহলে আমি 75 যদি করে দেই, তাও 2 পৃষ্ঠায়। 60 করে দেই, এবার 1 পৃষ্ঠায় আসছে। তাহলে 60 করার পরে 1 পৃষ্ঠায় আসছে। আমাদের এখানে হেডার দেখাচ্ছে, হেডারটা চাচ্ছি না, এটাকে অফ করে দেই, ব্যাস। এবার এটাকে প্রিন্ট করব না, প্রিন্ট করব না, এটাকে সেভ করব পিডিএফে। এইখান থেকে সেভ পিডিএফ বা এখান থেকে সরাসরি জেপিজি করা যায় না, আমরা সেভ অ্যাজ পিডিএফই সিলেক্ট করলাম। সেভ অপশন, সেভ থেকে আমরা রাহি কই, এখান থেকে আমরা এইখানে এই জায়গায় পিডিএফটাকে সেভ করলাম। আচ্ছা, এবার এটাকে ডিলিট করে দেই নাকি, এটার দরকার নাই। এইটাকে আমাদের জেপিজিতে কনভার্ট করতে হবে। তাহলে আমরা আবার আমাদের এইখানে আসি, আই লাভ পিডিএফ, সিলেক্ট পিডিএফ। এখান থেকে আমরা পিডিএফটাকে সিলেক্ট করে দিব। ডেস্কটপে আছে ফাইলটা রাহি এবং রাহি 1, ওপেন করে দিলাম। কনভার্ট টু জেপিজি, ডাউনলোড জেপিজি, ব্যাস ডাউনলোড হয়ে গেল। এবার এইটাকে Ctrl+X দিয়ে কাট করে নিলাম, এই ফোল্ডার থেকে কাট করে নিয়ে Ctrl+V দিয়ে এখানে পেস্ট করলাম। ঠিক আছে, একটু মনোযোগ দিও, এই জায়গাটুকু একটু মনোযোগ দিও, খুবই দরকার। এখন দেখো, আমাদের মোটামুটি আমরা মার্কশিট পাইলাম। এবার আমাদের কাজ হচ্ছে এই
জিনিসগুলোকে ডাইমেনশন অনুযায়ী সেট করা, ঠিক আছে? এই সবগুলোকে ডাইমেনশন অনুযায়ী সেট করতে হবে। তাহলে আমরা ফটোশপে যাই, সবগুলোর কাজ করব ফটোশপে। ফটোশপে গেলাম, প্রথমত সবগুলা ছবিকে আমরা ওপেন করি, একবারে সবগুলোকে সিলেক্ট করে টেনে নিয়ে ফটোশপে এসে ছেড়ে দিই, একসাথে সব ওপেন হবে, ঠিক আছে? কি হয়েছে সমস্যা? একসাথে সব ওপেন হলো। প্রথমতই আমাদের আসছে প্রশংসাপত্র। প্রশংসাপত্রকে আমরা এবার সেভ করব। আমাদের সর্বোচ্চ আমাদের কত মেগাবাইট হবে? হ্যাঁ, 150 কিলোবাইট সাইজ হবে এটার। আর ডাইমেনশন হচ্ছে প্রস্থ, উচ্চতা, এইটা আমাদের হচ্ছে ডাইমেনশন, ঠিক আছে? তাহলে আমরা এইটাকে ডাইমেনশন এবং কিলোবাইটে যদি কমাইতে চাই, আমাদেরকে যেতে হবে ফাইলে। ফাইল থেকে যাব হচ্ছে এক্সপোর্ট। খেয়াল করো কোথায় গেছি, ফাইলে গেছি, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে কোথায় যাব? সেভ ফর ওয়েব। এই সেভ ফর ওয়েব, আমরা যেহেতু এটা ওয়েবের জন্য করতেছি, তাই না? ওয়েবসাইটে আপলোড করব, এটা কিন্তু প্রিন্ট করব না, ওয়েবসাইটে আপলোড করব। এবং ওয়েবসাইটে আপলোডের ক্ষেত্রে আমরা এটার যত কম সাইজ করা যায় আমরা এখানে সেটা করতে পারবো, সেই সেটিংসগুলো এখানে আছে। আর ফটোশপের যত ধরনের ভার্সন আছে, একবারে ওল্ড ভার্সন থেকে এখনকার বর্তমান ভার্সন পর্যন্ত সবগুলোতেই এই সিস্টেমেই সেটিংসগুলো আছে, ঠিক আছে? যে ভার্সনেই কাজ করুক কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে আমরা সেভ ফর ওয়েব লেগেসিতে যাই, আসলাম। আসার পরে খেয়াল করো আমার এখানে সাইজটা দেখাচ্ছে 966 কিলোবাইট, 150 কিলোবাইটে এটা নামাইতে হবে। তাহলে এটা নামাইতে গেলে আমাকে প্রথমত এই ডাইমেনশনটা সেট করতে হবে। এখানে খেয়াল করো ডাইমেনশন আছে 1209 পিক্সেল বাই কত পিক্সেল? 1500 পিক্সেল। বাট আমার সর্বোচ্চ হাইট হবে 800 পিক্সেল। কত পিক্সেল হবে? 800 পিক্সেল। আমি এখানে হাইটটাকে 800 করে দিব, তাইলে আমার উইথটাও অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এখানে আমি উইথটা চেঞ্জ করব না, উইথ যা নিচ্ছে তাই নিক। আমার হাইটটা আমি সর্বোচ্চ 800 পিক্সেল রাখলাম। এবার সাইজ কত হয়েছে? 448। 500 থেকে 600-র মধ্যে থাকতে হবে। তাহলে আমাদের 500 থেকে, আচ্ছা এটা আরও কমবে তাই না? তাহলে আমরা এটাকে 600 করে দিই। আর হাইট হচ্ছে 700 থেকে 800-র মধ্যে। তাহলে আমাদের এটা ঠিক আছে, 400 কিলোবাইটে আসছে, এটা আরও কমাইতে হবে। তাহলে আমরা এখান থেকে অপটিমাইজ করে নিই, আরও একটু কমে গেছে তাই না? আরও কমাইতে হবে। তাহলে এখানে দেখো জেপিইজি আছে এবং কোয়ালিটি আছে 100%। আমরা কোয়ালিটিটাকে কমাই দিব, 37% করার পরে কত হয়েছে? 108। আরেকটু বাড়ায় দিই, এটাকে 45 করে দিই। কত আসছে? আরও বাড়াইতে পারি, আমরা এটাকে 60% করে দিই, বেশি হয়ে গেল। 55 করে দিলে 50 করে দিতে হবে। তাহলে 134 আসছে, ঠিক আছে, মোটামুটি এটাই চলবে। এবার সেভ করব, সেভে ক্লিক করি। এইখান থেকে আমরা হচ্ছে আগের অরিজিনাল ডকুমেন্ট যেটা, ওইটা 1 নম্বরে সেভ আছে, আমরা এটা 2 লিখে সেভ করব, তাহলে বুঝতে সুবিধা হবে। ও সরি, 2 লিখে আসবে না, আমরা এটা 111 লিখে সেভ করব। ওকে করে দিলাম, ব্যাস আমাদের প্রথম ডকুমেন্ট রেডি। এবার সেকেন্ড ডকুমেন্টে যাই, ওর হচ্ছে মার্কশিট। মার্কশিটটাও সেম, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লেগেসি। এইটা কিন্তু শর্টকাটেও এখানে আসা যায় এই সেটিংসে। শর্টকাট কি? অল্টার শিফট কন্ট্রোল এস একসাথে প্রেস করতে হবে। তাহলে আমরা সেভ ফর ওয়েব লেগেসিতে আবার গেলাম। এইখান থেকে আমাদের 123 হয়ে গেছে অলরেডি, বাট আমরা এখানে আগে কমাই, ডাইমেনশনটাকে কমাইতে হবে, 600 করে দিই। 600 করলাম, বাট এত কম কিলোবাইট আসছে যে এটার কোয়ালিটিটাই ড্যামেজ হয়ে গেছে। দেখো আমি যদি বড়ও করি, লেখা ঠিকমতো পড়া যাচ্ছে না, তাই না? আমরা কোয়ালিটিটাকে যদি 100% করে দিই, কী অবস্থা? 78 কিলোবাইট হয়েছে। এটাকে যদি একটু ওপেন করি, বড় করি, এই মার্কশিট দিলে তো খুবই কঠিন সমস্যা। অপটিমাইজটা অফ করে দিই। তোমার মার্কশিট ওইটাই দিতে হবে, ঠিক আছে? এইটা বেশ মানে লেখাগুলো ছোট হওয়ার কারণে দেখা যাচ্ছে না, ঠিক আছে? 1000 ব্যাপার না ওইটা, আমি লিখে দেওয়ার দরকার নেই। আচ্ছা আমরা ওই ডকুমেন্টটাই নেই,
ওইটা কি ডিলিট করে ফেলছি? না, ওইটা তো জেপিজি করা আছে, আমরা ওইটা পাবো হচ্ছে ডাউনলোডের মধ্যে। এই যে এটাকে টেনে ফটোশপে যাই, তাহলে আমরা এইটাকে সেভ করব ফাইল থেকে এক্সপোর্ট। এটার চাইলে আমরা এই কালারগুলো কিন্তু একটু বাড়ায় দিতে পারি, যে দেখা যাচ্ছে ব্ল্যাকগুলো খুবই হালকা হয়ে আছে, তাই না? ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেসে যেতে পারি, এখান থেকে কন্ট্রাস্টটা যদি একটু বাড়ায় দেই একটু ডার্ক হবে, অথবা কন্ট্রোল এল দিলে লেভেল আসবে, লেভেলটাকে যদি এইভাবে আমরা একটু ডার্ক করে দেই অনেক বেশি ডার্ক হয়ে যাবে। ওকে করে দিলাম। তাহলে এইটাকে আমরা সেভ করব ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লেগেসি। এইখান থেকে ডাইমেনশন হবে কত? 600, বাট ডাইমেনশন 600 করার পরেও এক্সেস হয়ে গেছে, তাহলে আমরা এখানে 500 করি, একটু বাড়ানো যায় 550। ঠিক আছে, 57 কিলোবাইট আসছে, আমরা এটাকে 100% করে দিতে পারি। 107 কিলোবাইট, অপটিমাইজার অফ করে দিলাম। ঠিক আছে, কিলোবাইটও ঠিক আছে, ডাইমেনশনও ঠিক আছে, সেভ করে দিই। সেভ, এখান থেকে রাহি পেজ 1 লিখে সেভ করে দিলাম। ব্যাস, আমাদের এই ডকুমেন্টটাও শেষ। এটাকে কেটে দিই, নো করে দিই। এটাকেও কাজ শেষ, নো করে দিই। এটার তো দরকারই নাই, নো করে দিলাম। এবার ওর আম্মুর ছবি আছে, আমরা এটাকে কি করব? রোটেট করব। দেখো ছবিটা ঘোরা আছে, এখন কেমন আছে? ঘোরাইতে হবে, রোটেট করতে হবে। ইমেজে যাব, ইমেজ থেকে ইমেজ রোটেশন অপশন আছে, তাহলে আমাদের এটা 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ ঘুরাইতে হবে, তাহলে এটা সোজা হবে। এখন এইটাকে ক্রপ করতে হবে। এটা ক্রপের জন্য তোমার পাসপোর্ট সাইজ ইমেজের সাইজের কোনো দরকার নেই, বা তুমি যদি ক্রপ নাও করো কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আমরা প্রথমে কন্ট্রোল টি দিয়ে মুভ টুল সিলেক্ট করে প্রথমত আমি কি করব? কন্ট্রোল টি প্রেস করলাম। একটু অপেক্ষা করতে হবে, অথবা এই পুরাটাকে আমরা রিয়েক্ট্যাঙ্গেল টুল দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করি, এটাকে একটু এই দিকে সোজা করতে হবে, বাঁকা করতে হবে আর কি। বেশ, করলাম। এবার আমার এই ক্রপ টুল দিয়ে কি করব? শুধু ছবির অংশটুকু নিব, ছবির অংশটুকু সিলেক্ট করলাম, ইমেজে গিয়ে ক্রপে ক্লিক করব। ব্যাস, ইমেজটা ক্রপ হয়ে গেল। ঠিক আছে, এবার ছবির একটু অ্যাডজাস্টমেন্ট বাড়াইতে পারি, একটু লাইট টাইট বাড়ায় দেই, একটু কন্ট্রাস্ট বাড়ায় দেই, অথবা মোটামুটি যেমন আছে। তারপরে একটু ভাইব্রেন্সটা, স্যাচুরেশনটা কমাইতে পারি, একটু ভাইব্রেন্সটা বাড়ায় দিই। আর লেভেল থেকে একটু হোয়াইট করে দিতে হবে মনে হচ্ছে, ন্যাচারাল করে দিতে হবে। বেশ, যতটুকু করা দরকার করলাম। এটা না করলেও চলে। ফাইল থেকে আমাদের কোথায় যেতে হবে? এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। এইখান থেকে আমাদের 989 কিলোবাইট আসছে, এখান থেকে আমরা 600 দেই, 600 পিক্সেল, 385 আসছে। অপটিমাইজ করি, 35, 70, 78, 75 করি, 140 কিলোবাইট আসছে। সেভ করে দিই। কী লিখে সেভ করবো? এটা, এই ছবিটাই চেঞ্জ করে দিই, রিপ্লেস করে দিলাম। ব্যাস, ওইটার পরিবর্তে এটা সেভ থাকলো। তাহলে এইটাও আমরা কেটে দিলাম, দরকার নাই। এরপরে এই ছবিটা, এখানেও এটাকে ইমেজ রোটেশন থেকে 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ করে দিব। আবার সেম এটাকেও কাটতে হবে। আমরা ছবিটাকে ধরি, আগে ধরে কন্ট্রোল টি প্রেস করি, তাইলে এখানে আমাদের মুভমেন্টের অপশনগুলো আসবে। এই কোনাকানিগুলোকে ধরে ছবিটাকে সোজা করে দিলাম, ইন্টার প্রেস করে। আবার এই রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এই ছবির অংশটুকু আমরা শুধু নিব। এবার ইমেজ থেকে ক্রপ করে নিলাম। ব্যাস, ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লেগেসি। এইখান থেকে 258 আসছে, কমায় দেই, 600 পিক্সেল। অপটিমাইজার অফ, এটা 100% করে দেই, 100%-এ বেশি হয়ে যাচ্ছে। 80, 90, 85, ঠিক আছে। এটাও আমরা 3 নম্বরে রিপ্লেস করে দিব। ব্যাস, আর একটা ছবি আছে কার? সেলফ, নিজের ছবি। তাহলে এখন নিজের ছবি দিতে হবে। ইমেজ থেকে ইমেজ রোটেশন, ছবি ঘুরায় নিলাম। দেখো কত নিরীহ একটা বালক, এইভাবে ছবি তুলবা। আর তুমি হচ্ছে শার্ট পরে ছবি তুলবা। আমাদের টি শার্ট
গেঞ্জি, পোলো টি শার্ট বা পাঞ্জাবি, পাঞ্জাবি ঠিক আছে, এগুলা হচ্ছে আমাদের প্রফেশনালভাবে ছবি ওঠানোর জন্য কাজে দেয় না। আমাদের প্রফেশনাল ছবি ওঠানোর জন্য শার্ট ইউজ করতে হবে। সলিড কালার টি শার্ট, সলিড কালার শার্ট হইলে ভালো হয়, অথবা যদি তোমার স্যুট থাকে, কোট টাই, আর যদি না থাকে দোকানদারকে বলবা, সে দিয়ে দিবে। তাহলে আমরা এটাকে ক্রপ করি সেম এখান থেকে। অলরেডি মাথাটা পর্যন্ত কেটে যাচ্ছে রে। এখান থেকে এতটুকু নিয়ে সিলেক্ট করি, ইমেজ থেকে ক্রপ করে ফেললাম। এই ছবিটা কি করা যায়, একটু এডিট করা লাগলে করবা। হ্যাঁ, এবার ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লেগেছি, 391 আসছে, পিক্সেলটা কমিয়ে দেই 600, সেভ। তাহলে এই যে আমরা ইমেজগুলো যে অপটিমাইজেশন করলাম, এইটা কি বোঝা গেল? এটা হচ্ছে মেইন। আমরা এটা পারি না জন্যই কোনো কিছুতে আবেদন করতে পারি না, আর কিছু না। এখন চলো আবেদন করি। আবেদন প্রক্রিয়াতে গেলাম। আবেদন প্রক্রিয়া থেকে আমাদের অ্যাপ্লাই ফর এইচএসসি গ্র্যাজুয়েশন এখানে আসতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে। ডাইমেনশন আমাদের সব রেডি আছে, সব কিছু রেডি। অ্যাপ্লাই যাই। অ্যাপ্লিক্যান্টস নেম, তোমার হচ্ছে মার্কশিটটা বের করো বা অ্যাডমিট কার্ড, এই অনুযায়ী নির্ভুলভাবে আমাদের নামগুলো লিখতে হবে। নামগুলো হতে হবে নির্ভুল, কোনো বানান ভুল করা যাবে না। সময় নিয়ে ধীরে সুস্থে কাজ করতে হবে। তাহলে তোমার এখানে কি নাম আছে? মোহাম্মদ রিদওয়ান আহমেদ রাহি। এত বড় নাম তোমার, মোহাম্মদ রিদওয়ান আহমদ রাহি। আচ্ছা, নাম লিখলাম। জেন্ডার কি, ছেলে না মেয়ে না কি, এটা দিতে হবে। তাহলে ডেট অফ বার্থ কত সালে জন্ম নিছে, বার্থ যেটা দিতে হবে 2008 সাল। প্রথমত আগে ইয়ার সিলেক্ট করতে হবে, বছর সিলেক্ট করতে হবে, বছরের পরে বাকি সব কিছু। 2008 সিলেক্ট করলাম। তারপরে মান্থ, মার্চ মাসের 30 তারিখ। এটা কি তোমার রিয়েল? আচ্ছা, ভালো করছো। এরপরে ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার আছে? ফোন নাম্বার দিতে হবে। তোমারটা দিতে পারো, তোমার আব্বুরটাও দিতে পারো। 323032255, অর্থাৎ তোমার যে কোনো SMS আসলে যেন এইটা ব্যক্তি চেক করে। ঠিক আছে, জরুরি SMS আসতে পারে, এই দিকে খেয়াল রাখতে হবে। ফাদার্স নেম, আচ্ছা, মোহাম্মদ মুসামিয়া, MI। আচ্ছা, এরপরে হচ্ছে মাদার্স নেম মোসাম্মদ। আমরা এগুলো লেখার পরে কি করব, আবার এটা রিচেক করব কোনো বানান ভুল গেছে কিনা, কারণ বানান ভুল হইলে প্রবলেম। কি ওইটা দেখে লাভ নাই, আমাদের এখানে হচ্ছে NID কার্ডে যেমনি আছে অমনি দিতে হবে। তারপরে হচ্ছে টোটাল ফ্যামিলি মেম্বার কয়জন? 5 জন। টোটাল আর্নিং মেম্বার কয়জন ইনকাম করে? 1 জন। প্রেজেন্ট অ্যাড্রেস, তোমার ঠিকানা কোথায় এখন? কাদিমনগর। NID জন্ম নিবন্ধন এইভাবে আছে, দেখতে হবে না? গোড়াঘাট, দিনাজপুর দিলাম। আচ্ছা, প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেসও এইটা সেম। এটাকে Ctrl+C দিয়ে কপি করলাম। আমি এই যে এটাকে সিলেক্ট করলাম, কিভাবে সিলেক্ট করলাম একসাথে? Ctrl+A দিয়ে সিলেক্ট করলাম, কপি করলাম, Ctrl+V দিয়ে পেস্ট করলাম। আচ্ছা, পার্মানেন্ট হোম ডিস্ট্রিক্ট কোন জায়গা? দিনাজপুর। ডি লিখলে দিনাজপুর আসে। বাংলাদেশে ডি দিয়ে মাত্র 2টা জেলা, জানো? দিনাজপুর আর ঢাকা। দিনাজপুরে একসময় রাজধানী ছিল। পার্মানেন্ট উপজেলা, পার্মানেন্ট হোম উপজেলা কোথায়?
ঘোড়ার ঘাট। তারপরে প্রেজেন্ট রেসিডেন্ট টাইপ, নিজের বাসায় থাকো না ভাড়া বাসায়? আচ্ছা, এরপরে ইমেইল অ্যাড্রেস থাকলে দিতে হবে, আছে তোমার? আচ্ছা, দিলাম না। তারপরে টাইপ অফ হাউস, বাড়ি কি টিনের না ইটের না ফ্ল্যাট না কি? বলো, বিল্ডিং না কাঁচা ঘর না বাঁশের বেড়া? টিনের চালের দালান, দালান আছে? টিনের চালের ঘর, কাঠ বা বাঁশের বেড়া? তাই এখন কোন ঘরে আছো? আচ্ছা, দিলাম আমরা টিনের চালের ঘর। ল্যান্ড অফ এরিয়া, তোমাদের মোট জমি জমা কত? এই 1 শতকে তো একটা কবরই হবা লাগবে, বেশি হবে কথার কথা। দিলাম 13%। আচ্ছা, আর ইউ ফিজিক্যালি চ্যালেঞ্জ, তোমার কোনো ফিজিক্যালি প্রবলেম আছে? হাত পা নাই, চোখ নাই? নো, নো করে দিলাম। আচ্ছা আচ্ছা, এবার আমরা নেক্সটে যাব। নেক্সটে যাই। এখানে আমাদের একাডেমিক লেভেলগুলো কমপ্লিট করতে হবে, পড়াশোনা রিলেটেড যা কিছু তো সব এখানে। তাহলে একাডেমিক লেভেল কি? এসএসসি, গ্রুপ সায়েন্স, বোর্ড দিনাজপুর, পাসিং ইয়ার 2025, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে 1787966, ঠিক আছে? রোল নাম্বার দিতে হবে 258185। পাসিং ইনস্টিটিউট, আচ্ছা আছে, সমস্যা নেই, ওইটা আছে থাক। আমরা পিডিএফ থেকে কপি করে আনতে পারি। পিডিএফটা ডিলিট করে ফেলছি, এখান থেকে রিকভার করি। এত কিছু না লিখে আমরা প্রতিষ্ঠানের এই নামটা পিডিএফ থেকেও কপি করি। পিডিএফ থেকে লেখা কপি করা যায়, পিডিএফের লেখা কিন্তু এডিটও করা যায়, বুঝতে পারছো? এখন হবালাই ওইটা নিয়ে যেতে হবে ইলাস্ট্রেটরে, তারপরে মার্কটাকে এডিট করতে হবে, ঝামেলা দরকার নেই। ইনস্টিটিউট নেম দিলাম, তারপরে লোকেশন দিতে হবে। তুমি কোন জায়গায় আছো? সিটি কর্পোরেশনের মধ্যে আছো না জেলা শহরের মধ্যে না রুরাল এরিয়া? রুরাল এরিয়াতে যারা থাকবে তারাই মোটামুটি 90% স্কলারশিপের জন্য মূলত সিলেক্টেড হবে আর কি। এবার সিজিপিএ দিতে হবে। সিজিপিএ উইদাউট 4th সাবজেক্ট, 4th সাবজেক্ট ছাড়া সিজিপিএ কত? জিপিএ 5 নাকি? তোমার 4th সাবজেক্ট কোনটা? 4th সাবজেক্ট ছাড়া প্লাস আসে নাই? তাহলে তা কী হয়েছে? ওটাও প্লাস, জিপিএ 5 আসছে মনে করো। ধরলে ধরবে, আমরা জানি না। সিজিপিএ উইদাউট 4th সাবজেক্ট, জিপিএ 5, ঠিক আছে? হ্যাঁ, ওরা দেখলে দেখবে, ওরা দেখলে বুঝবে যে হয়তো, হ্যাঁ তাহলে সমস্যা নেই, নেক্সট করে দেয়, আমাদের এত সময় নেই। আচ্ছা, সিজিপিএ স্কেল কী দেখাচ্ছে এটা? প্রেজেন্ট প্লেস, এখনও কোথাও ভর্তি না হয়ে থাকলে টাইপ করতে হবে কি? নট অ্যাডমিটেড বা N/A, ঠিক আছে? এবার আমরা নেক্সটে যাই। এরপরে তোমার এখন বাবার আয় ইনকাম কত এগুলো দিতে হবে। তাহলে ফাদার স্ট্যাটাস, ফাদার কি জীবিত না মৃত? জীবিত। ফাদার এডুকেশন কোন পর্যন্ত পড়াশোনা করছে এটা দিতে হবে, যত কম দেওয়া যায় তত বেশি পাবা। ফাদার্স প্রেজেন্ট প্রফেশন, কি কাজ করেন? এগ্রিকালচার, সবাই কৃষি কাজ করে তাই না? ফাদার্স প্রফেশন কি? এগ্রিকালচার, কৃষি। ফাদার্স প্রফেশন নেম ফার্মার। আচ্ছা, এখন তোমার বাবার জমি জমা কতটুকু? ফাদার্স ওন কাল্টিভেবল ল্যান্ড, নিজের জমি নাই? দিতে হবে, ও যতটুকু আছে তত 13% দেয়, ওই যে বাড়ির জায়গাটুকু। বেটা যদি না দেয় কি বলে, দিতেই হবে।
বারের জায়গা 13%। এটা তো নাই, তো দেওয়াও যাচ্ছে না। আচ্ছা, এটা 0 করে দিলাম। ফাদার্স কাল্টিভেবল ল্যান্ড বাই টকিং লিজ। লিজ নেওয়া আছে কতটুকু? জমি জমা যে আবাদ করে, কেমন ফার্মার তোমার বলবো না? লিজ নিয়ে তো আবাদ করতেই হবে। আমরা এখানে দিতে পারি লিজ নিয়ে 33% আবাদ করে, এটা কোনো ব্যাপার না, এটা দেওয়া যায়। ঠিক আছে, ব্যাপার না, এটা কোনো ব্যাপার না। 1 বিঘা জমি লিজ নিয়ে আবাদ করে, এটা ঘরের ভাতের জন্য। খোঁজ খবর নিবে, অসুবিধা নাই। তারপরে এই জন্য তোমার কাছে আসবে না। আচ্ছা, মাদার্স ইনফরমেশন। মাদার্স কি লিভ অ্যালাইভ আছে, তাই না? জীবিত আছে। এডুকেশন টেনের নিচে দিলাম। মাদার্স প্রফেশন কি? চাকরি, হাউস ওয়াইফ। প্রফেশন নাই, এটা নাই। মাদার্স, আচ্ছা। ডু ইউ হ্যাভ এনি ব্রাদার অ্যান্ড সিস্টার? ইয়েস। আচ্ছা, ব্রাদার আছে, সিস্টার আছে? কয়টা ভাই? তোমার ছোট 1 ভাই। তাহলে তোমরা যে 5 জন বললা, তোমার দাদি একটা। আচ্ছা, ব্রাদার একটা। কোন ক্লাসে পড়ে? ক্লাস 5-এ পড়ে? এত বড় হয়ে গেছে? আচ্ছা, বিলো এসএসসি নিচে দিলাম। কোন ইনস্টিটিউটে? দক্ষিণ জয়দেবপুর। আচ্ছা, তাহলে আমরা এটাও লিখে সার্চ করি, দক্ষিণ, আরে হোক না, জয়দেবপুর প্রাইমারি স্কুল। তুমিও তো এই স্কুল থেকে বাড়িছো। তাহলে আমরা এই লেখাটুকু কপি করব। এই যে এই লেখাটুকু এইভাবে সিলেক্ট করলাম, কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, এখানে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিলাম। ঠিক আছে? আরও যদি থাকে, আরও কোন ক্লাসে যদি পড়ে দিতে হবে, আরও ভাই বোন যদি থাকে দিতে হবে। আদার আর্নিং মেম্বার, লিগ্যাল গার্ডিয়ানস ইনফরমেশন। আর কেউ যদি ইনকাম করে থাকে? নাই, নো। ফ্যামিলি ইনকামস, তোমার তো সব ফাঁস হয়ে গেল আজকে। ফ্যামিলিজ ইনকাম ইনফরমেশন, খুবই সতর্কতার সাথে। আচ্ছা, ফাদারের ইনকাম, মান্থলি ইনকাম ফ্রম মেইন প্রফেশন। আচ্ছা, মাসে কত টাকা ইনকাম করে? 10,000 টাকা। আচ্ছা, 1 লাখ হয়ে গেছে নাকি? আবার খেয়াল করো। আদার মান্থলি ইনকাম, আদার মান্থলি ইনকাম, হাউস রেন্ট, বাসা ভাড়া তো পাই না, রেমিটেন্স থেকেও পায় না, আদার ইনকাম মান্থলি তাও নাই, 0। আচ্ছা, নেক্সটে যাই। অ্যাপ্লিক্যান্টস গভর্নমেন্ট স্কলারশিপ ইনফরমেশন। ডিড ইউ অ্যাভেল এনি গভর্নমেন্ট স্কলারশিপ? তুমি কি এখন কোনো স্কলারশিপ পাও না? তাহলে নো করে দিই। আচ্ছা, অ্যাপ্লিক্যান্টস, তোমার কোনো ভাই বোনও তো পায় না, পাইলে কিন্তু পাবো না, নো করে দিই। নেক্সটে যাই। এবার দেখো মূলধাপ, ছবি আমাদেরকে আপলোড করতে হবে। খেয়াল করো, আমি যদি এখানে একটা ভুল ছবি আপলোড করি, দেখো আমি যদি এখানে একটা ভুল ছবি আপলোড করি, এই যে লিওনেল মেসির একটা ছবি, এটাকে যদি আমি আপলোড করতে চাই, ওইটা আমরা কাজ করি নাই। লিওনেল মেসিকে নিয়ে কাজ করা হয়েছে কি না? এই সিলেক্ট ফাইল থেকে ধরো ডেস্কটপে যাই, লিওনেল মেসি সিলেক্ট করে ওপেন করে দিই, কি দেখায়? এরর স্ট্যাটাস, ডাইমেনশন ঠিক নাই, সাইজ ঠিক নাই বলতেছে। তাহলে আমরা এখানে এখন লিগ্যাল যে ছবিটা এটা দিব, অ্যাপ্লিক্যান্টস ছবিটা দিই, রাইট ছবিটা দিলাম, আসছে। ফাদার্স ছবি, ডাইমেনশন ঠিক থাকলে সব আসবে, এটাও ঠিক আছে। মাদার্স পিকচার, এটাও ঠিক আছে। এরপরে এসএসসি মার্কশিটটা দিতে হবে, মার্কশিট সিলেক্ট করলাম, ওপেন করে দিই, এটাও ঠিক আছে। এরপরে টেস্টিমোনিয়াল, প্রশংসাপত্র, ক্লিক করলাম, ওপেন করে দিলাম। কি বলছে? ম্যাক্সিমাম 150। আচ্ছা, আমরা ওইটা 11 নামে মনে হয় সেভ করছিলাম। এই যে এটা ঠিক আছে, আসছে। এবার ছবিতে যা দেখা যাচ্ছে তাই টাইপ করতে হবে। তুমি কি রোবট কি না এটা তোমাকে চেক করতেছে। ক্যাপচা এন্ট্রি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখো, বর্তমান সময়ে আমাদের যাচাই বাছাইয়ের জন্য
বিভিন্ন ধরনের ক্যাপচা বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহার করা হয় এবং বিশেষ কিছু ক্যাপচা আছে খুবই কঠিন, মানে তুমি আজীবন আগে কখনো দেখাও নাই, এমনকি আমরা পর্যন্ত এখন বিভিন্ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতে গেলে দেখি ক্যাপচা। মাইক্রোসফট যেই ক্যাপচাগুলো দেয় ওইগুলা হচ্ছে মানে কমপ্লিট করা অনেক টাফ হয়ে যায়, একটা গেমের মতো, গেম খেলার মতো কাহিনী। গেমে জিততে পারলে তুমি ঢুকতে পারবা, জিততে না পারলে ঢুকতে পারবা না। তাহলে এখান থেকে আমরা, এখানে কি লেখা আছে, F64C3, এবার নেক্সটে সাবমিট করে দিই। সব ঠিক আছে না? চাইলে আমরা পার্সোনাল ইনফরমেশন সব আবার একবার চেক করে আসতে পারি। তা আমরা দেখলাম সব ঠিক আছে, এবার সাবমিটে ক্লিক করি। সাবমিট হয়ে গেল। ব্যাস, ওর একটা অ্যাপ্লিক্যান্ট আইডি দিচ্ছে, সব কিছুই দিচ্ছে এবং তোমার একটা ঠিকানা নিয়ে রাখছে। তোমাকে প্রয়োজনে তারা চিঠিও পাঠাইতে পারে। আমরা প্রিন্টে যাই, প্রিন্ট থেকে এটাকে সেভ পিডিএফ করে ফেলবো। এরপরে আমরা এটাকে ডেস্কটপে বা রাহির ভিতরে সেভ করে রাখি, রাহি ফোল্ডারের মধ্যে। ব্যাস, এখন তোমার কাজ হচ্ছে এইটার রেজাল্ট দিবে কবে? 25 তারিখে। 25 তারিখে দেখবা, ওয়েবসাইটে দেখতে পারবা। এরপরে তুমি হচ্ছে এটার ওয়েবসাইটে দেখতে হবে, প্রাইমারি এই যে সিলেক্টেড লিস্ট পাওয়া যায়, এখানে আসলে দেখতে পারবা লিস্টটা। ওইটা দেখার পরে এখান থেকে তোমার একটা কাগজ তুমি ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? এই যে প্রদত্ত নির্দেশিকার প্রিন্ট কপি সহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য যে কোনো মোবাইল ব্যাংকিং শাখা, অর্থাৎ এই এজেন্ট ব্যাংকিংও তুমি যেয়ে এটা 26 তারিখে জমা দিতে পারবে, 26 থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে। আচ্ছা, চূড়ান্ত ফলাফল প্রকাশ এটার মাধ্যমে জানানো হবে আর কি। আচ্ছা ঠিক আছে, আমাদের আবেদন প্রক্রিয়া শেষ, আমরা ডাউনলোডও করলাম। এই যে প্রক্রিয়াটা দেখা হলো, এটা কি তোমরা করতে পারবে না এখন থেকে? যে কোনো ধরনের আবেদন করা যাবে না, ডাইমেনশন সেট করা যাবে না, কঠিন মনে হয়? এটাই হচ্ছে অনলাইনের সিক্রেট ব্যাপার, ঠিক আছে? আমরা চাইলে এখনই একটা দোকান খুলে বসতে পারি, এখানে অনলাইনের সব কাজ করা হয়, বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন করা হয়, হ্যাঁ, যে কোনো রেজাল্ট দেখা যায়, দেশে বিদেশের ভিসা পাওয়া যায়, পাসপোর্ট করে দেওয়া হয়, সব এখান থেকেই করা যায়। দিতে পারো। নাগরিকত্ব করা হয়, জন্ম নিবন্ধন, নিজের জন্ম নিবন্ধন নিজেই করা যায়। তোমরা কোথায় যাও? পৌরসভায়। পৌরসভা থেকে যেভাবে আবেদন করে সেম তোমার ওই আবেদনটা তুমি নিজের ফোন থেকেই করতে পারো। সিম্পল ব্যাপার। তাহলে আশা করি বুঝতে পারছো, এই রেকর্ডটা তোমাদেরকে দেওয়া হবে তোমাদের প্র্যাকটিস পারপাসে। আশা করি তোমরা এটা পারবে এবং কালকে এইভাবে আমাকে 5-6টা ছবি স্ক্যান করবা, নিজেদের ছবিগুলো স্ক্যান করবা, কম্পিউটারে নিবা, সেগুলোকে ডাইমেনশন অনুযায়ী সেট করবা, সেভ করার পরে ওইটা আমাকে দেখাবা। ল্যাপটপে নিবা, আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করবা, হোয়াটসঅ্যাপে সেন্ড করে ওখান থেকে সেভ করবা, অথবা ব্লুটুথে পাঠানো যায়, অথবা ফোন থেকে কেবলের সাহায্যে কানেক্ট করা যায়। এটা কালকে দেখাবো, সমস্যা নেই। ঠিক আছে, ক্লাসটা এখানেই শেষ হলো।